স্বাগত জানাচ্ছি খাদ্য গল্পের মধ্যে, সাথে আছে আমি শামীম জাহিদ। লক্ষ্যমাত্রার প্রায় 90% কোরবানির পশুর চামড়া এরই মধ্যে সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাড়তি দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া কেনায় এ খাতে অস্থিরতা দেখা যায় বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। মৌসুমী ব্যবসায়ীদের লোকসানের দায়ভার নিতেও রাজি নন তারা। আজ আমরা আলোচনা করব ঈদে চামড়ার বাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্কেট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার মিজানুর রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এবারের কোরবানিতে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ গরুর চামড়া সংগ্রহ হবার আশা করছিলেন ব্যবসায়ীরা। ঈদের পর ব্যবসায়ীরা বলছেন গত ২ দিনে প্রায় ৯০% বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। গত কয়েক ঈদে চামড়া নষ্ট হবার হার বেশি থাকলেও এবার ক্ষতির পরিমাণ সামান্য বলে দাবি তাদের। তবে আড়তগুলোতে লবণ ঘাটতির কারণে বিপাকে পড়তে হয়েছে চামড়া ব্যবসায়ীদের। কম দামে চামড়া বিক্রির কারণে পাচারের আশঙ্কা করা হলেও এবার এই সুযোগ কম বলছেন আড়তদাররা। বিজিবি আমাদের অ্যাসুরেন্স করেছে যে এইবার কোনোভাবে কোনো অবস্থাতে, আমরা আগেও ছিল না, লাস্ট ইয়ারে আমরা দেখেছি তাদের নজরদারিতে অনেক ফলপ্রসূ রেজাল্ট এসেছে, কিন্তু এইবারও নজরদারি তারা বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশের চামড়ার কিছুটা শর্টেজ আছে। ওভারঅল আমরা সারা বাংলাদেশের হিসাবটা মিলিয়ে যেটা বুঝতেছি যে আমাদের ৫ থেকে ৬% চামড়া কম হওয়ার কথা। তবে ট্যানারি মালিকরা বলছেন গত বছরের প্রায় ৪০ থেকে ৫০% চামড়া মজুদ রয়েছে ট্যানারিতে, যে কারণে চামড়ার দাম বেঁধে দেওয়ার পরও তা না মেনে ইচ্ছে মতো দামে চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর এই দায় নিতে রাজি নন ট্যানারি মালিকরা। দায়ভার তো নেওয়ার প্রশ্নই ওঠে না, তারা আমাদের কেউই না। কেন মৌসুমের ব্যবসা হবে? এটা তো মৌসুমি ফল না, মৌসুমি ফল হয়, মৌসুমি ব্যবসা হয় না। যখন ব্যবসাটা মৌসুমে চলে আসে তখন আর ওটা ব্যবসায় থাকে না। দেশের চামড়ার চাহিদার প্রায় ৫০% পূরণ হয় কোরবানির ঈদে। তবে এবার চামড়া কেনার জন্য পর্যাপ্ত ব্যাংক ঋণ পাওয়া যায়নি বলেও দাবি করছেন ব্যবসায়ীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু সুলতান এবং জনাব মিজানুর রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি ভালো, ধন্যবাদ। জনাব সুলতান, আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা যা সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা ছিল চামড়া সংগ্রহ, তার ৯০% ইতিমধ্যেই আপনারা সংগ্রহ করেছেন। কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের কথা যেটা আমাদের রিপোর্টে বলা হচ্ছে, সেখানে তারা বেশি দামে চামড়া করেছেন, যেটা নির্ধারিত দামের চেয়েও বেশি, এবং তারা সংকটে রয়েছেন। এই সংকটটা কেন আসলে? এটা প্রতি বছরই আমরা এই ধরনের সংকট দেখি। আপনাদের দিকে আসলে কিছু করার থাকে কিনা আসলে? দেখেন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি আগেও বলেছি মৌসুমী ব্যবসায়ীর দৌরাত্ম্য এবং তাদের মাল বিক্রি কিনের যে টেন্ডেন্সিটা, এটা ঠিক না, এটা মোটেও সঠিক না। বিকজ অফ, ধরেন আমরা 50 to 55 টাকা স্কোয়ার ফিট বেঁধে দিলাম, এরপরে 60 টাকা 70 টাকায় তারা কেন তারা কিনবে? তারা মনে করে যে, ভাবে তারা যে 60-70 টাকা 80 টাকা কিনলেই কি এটা বিক্রিও হবে আর লাভও হবে। এই ধরনের যদি তাদের মেন্টালিটি থাকে তাহলে তো এটা সঠিক না। এই কারণে নির্ধারিত দাম বেঁধে দেওয়ার পর আমরা 2-4-5 টাকা জাম করে প্রতি বছরই, কিন্তু এই বছর দেখেন উলট পালট ব্যবসাটা হয়ে গেছে। কীরকম? মৌসুমী ব্যবসা এটা করতেই গেল, এবং তারা জ্যামের কারণে, যে অসম্ভব জ্যাম ছিল, জ্যামের কারণে ঠিক টাইম মতো মালগুলো আনতে পারেনি। মালগুলো না আনতে পারাতে এটা কিন্তু কিছু মাল খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যে আপনাদের মাধ্যমে ফলাওভাবে যে প্রচারটা করেছি, সামার গরমের প্রখরতা এবং তীব্রতা অনেক বেশি, বৃষ্টিও এর জন্য বিষক্রিয়া, যে দুইটার সমন্বয় করে আমাদের এই মালগুলো বাঁচাতে হবে। জাতীয় সম্পদকে বাঁচাতে হবে। এর জন্য মানুষগুলো অনেক সচেতন ছিল। সচেতন থাকার কারণে এই বছর আপনার মালের খারাপ হওয়ার পরিমাণটা খুব কমে গেছে। ধন্যবাদ। জনাব মিজানুর রহমান, আপনার কি মনে হয় যে আপনারা বলছেন যে ৯০% চামড়া ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, আসলে কি হয়েছে কিনা? এবং যেটা প্রায় থাকে, যখন দাম তারা পায় না অনেক সময়, যেটা একদম তৃণমূল বা মৌসুমী ব্যবসায়ীদের কথা যারা বলছি, তারা যদি সঠিক দাম না পায় বা তাদের যদি এখানে লোকসান হয়, তখন সেটা এখন স্মাগলিংয়ের সম্ভাবনা থাকে, পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা, যেহেতু তারা বেশি দামে কিনেছেন বলছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। মূলত আসলে আমরা যে টার্গেটটা আমাদের নির্ধারণ করা ছিল যে 50 থেকে 55 লক্ষ গরুর চামড়া এবং ছাগলের চামড়া যে টার্গেট ছিল,
আলহামদুলিল্লাহ আমাদের ওই টার্গেট অনুযায়ী আমরা চামড়া সংগ্রহ করতে পেরেছি। মূলত আমরা বলতে আমাদের যে মানে যে চামড়া ব্যবসার সাথে জড়িত যারা আছে সবাই মিলে এই চামড়াটা সংগ্রহ করতে পেরেছে বলে আমাদের ইনশাল্লাহ আশা করতেছি আমরা। তো আর যেটা বলছেন যে মানে ওই দাম কমার জন্য যে পাচারের যে আশঙ্কাটা, এটা অ্যাকচুয়ালি আসলে সেরকম একটা হবে না, কারণ পার্শ্ববর্তী দেশ তারাও তো আন্তর্জাতিক বাজারেই চামড়াটা বিক্রি করবে। সুতরাং আমরা যে প্রাইসটা দিয়েছি সেটা আন্তর্জাতিক দামের সাথে সমঝোতা রেখেই আমরা প্রাইসটা নির্ধারণ করেছিলাম। সুতরাং আমরা আশা করতেছি এটা খুব একটা পাচার হবে না। কিছু সংখ্যক পাচার হয়, সেটার জন্য অলরেডি আমরা বিজিবিকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা মিটিংয়ে আমরা এইসব কথা বলতে পেরেছি যে আগামী 30 দিন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে 30 দিন নজরদারিতে রাখবেন। আমরা আশা মানে অনুরোধ করব যেন এটা আরেকটু বাড়ায়, 45 দিন বা 60 দিন যদি করতে পারে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। ধন্যবাদ আপনার কাছে। ফিরে আসবো আমি জনাব টিপু সুলতান, আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনারা আমাদের প্রতিবেদন দেখানো হচ্ছে যেখানে বলা হচ্ছে গত বছরের চামড়া যেটা কেনা হয়েছিল কোরবানির সময় তার এখনো মোটামুটি 40% চামড়া মজুদ আছে। অলমোস্ট তারপরেও এখন যে নতুন করে চামড়া হবে তাহলে আপনারা কি সংকটে পড়বেন না? এত চামড়া কিনে কি করবেন? না, এখন সংকটে পড়ার বিষয় না। এগুলি কোরবানি ঈদের মালটা বেসিক্যালি খুব ভালো হয়। তো লাস্ট ইয়ারে যে 40% চামড়া রয়ে গেছে, ট্যানারি মালিকরা বলতেছে কথাটা সত্যি, এবং তারা মালগুলা মজুদ থাকাতে তারা ইন্টারন্যাশনাল মার্কেটরি এটা ফল করেছে, এই কারণে তারা বিক্রি দিতে পারতেছে না। বিকজ অফ আপনি এই সম্পদটা অ্যাবসলুটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড থাকতে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সিমিলার রেখে থাকে সেল এবং পারচেস দুটাই করতে হয়। এখন প্রশ্ন, লাস্ট ইয়ারে কিন্তু তারা বিক্রি করতে পারেনি, 40% চামড়া রয়ে গেছে। আচ্ছা, সেই সংরক্ষণ করার জায়গা আসলে আছে কিনা এটা আসলে জানতে চাচ্ছি। এখন এই কোরবানি ঈদের মাল এটা ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, অনেক ভালো হয়। তো সেই ক্ষেত্রে তাদের সরবরাহ করার জায়গা মেনটেনেন্স করতে পারুক আর না পারুক, এটা তো তাদের পারচেস করতে হবে, নিতে হবে এই মালগুলা। আর দেখেন রেটগুলা যেহেতু 130 টাকা স্কোয়ার ফিট লাস্ট ইয়ারে গিয়েছে, এখন 65 টাকা বা 70 টাকা এই বছর গিয়েছে। তো এখন লবণ দেওয়ার পর এটার কস্টিং আরও বেড়ে যায়। জি, কিন্তু 70 টাকা বা 80 টাকা স্কোয়ার ফিট থাকলে গত বছরের যে 130 টাকার স্কোয়ার ফিটের মালগুলা রয়েছে এর সাথে কিছু সামঞ্জস্যতা করে সমন্বয় করে তারা বিক্রি করতে পারবে। তাইলে যে লস হওয়ার আশঙ্কাটা তাদের ছিল, এটা আমার মনে হয় যে কমে আসবে, কিছুটা সহনশীল পর্যায়ে চলে আসবে। ধন্যবাদ জনাব রহমান। আপনার কি মনে হয় যে আগের মজুদ প্রায় 40%, এবছরের কোরবানি পুরোটাই আবার নিচ্ছেন আপনারা, সংগ্রহ করতে পারবেন কিনা, একসাথে রাখতে পারবেন কিনা, সংরক্ষণের ব্যবস্থা আছে কিনা? জি, আসলে আমাদের ট্যানারি বিজনেসে আমরা যে কোরবানির সময় যে চামড়াটা আসে এটার আমরা অনেক আগে থেকেই প্রিপারেশনটা রাখি, আমরা জায়গার ব্যবস্থা করে রাখি, প্লাস আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি ওইটাকেও আমরা ফুল রান করতে হয়, এবং আমরা সেটার ব্যবস্থা আমরা করে রেখেছি। কিন্তু কথা হলো যে মানে প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে আমাদের চামড়াটা পারচেস করতে হবে, আদারওয়াইজ এই বছর আমাদেরকে লস সাফার করতে হবে, যেটা আমরা মানে বারবার এরকম লস করতে হলে তো আমরা টিকে থাকতে পারবো না। আপনারা ইতিমধ্যে 40% আপনাদের মজুদ আছে যেটা আপনি বিক্রি করতে পারছেন না, বলছেন যে দাম কমে গেছে আন্তর্জাতিক বাজারে। এখন যেটা আবার কেনা হলো সেটাও কি বাড়তি আপনাদের জন্য বাড়তি বোঝা হবে কিনা? হ্যাঁ, প্রাইসটা আমাদের যেটা মনে হয়েছে বাজার দেখে যে মানে আপনার প্রাইসটা একটু বেশি হয়েছে, কারণ আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা একেবারে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখেই দিচ্ছি। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে প্রাইসটা একটু বেশি দামে বেচা কেনা হয়েছে, বাট যেহেতু কোরবানির চামড়াটা গুণগত মান একটু ভালো থাকে সারা বছরের চামড়া থেকে, তারপরেও এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে কেনাকাটা করার চেষ্টা করব। আদারওয়াইজ এই চামড়াটা কিন্তু ফাইনালি আমাদেরকেই পারচেস করতে হবে, অন্য কোথাও এটা প্রসেসের ব্যবস্থা নাই। সুতরাং ওই ব্যাপারটাও আমাদের যেরকম চামড়া ব্যবসায়ীরা আছে ওনারাও বিবেচনা করবেন, প্লাস আমরাও বিবেচনা করব যেন চামড়াটা সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং এটার মানে পারচেস করা যায়। জনাব টিপু সুলতান, সঠিকভাবে সংগ্রহ করার জন্য প্রতি বছর যে লবণের একটা ঘাটতি দেখা দেয়, সংকট দেখা দেয়, হয়তো কৃত্রিম হয়তো নয়, এবার কি কোনো সংকট ছিল কিনা লবণের? দেখেন 650 টাকা ঈদের আগে মার্কেটটা গিয়েছে লবণের, যাওয়ার পর আমরা চিন্তা করতে পারিনি, আমাদের মার্কেটে পর্যাপ্ত আমদানি হয়েছে, কিন্তু যার যতটুকু ক্যাপাসিটি, টাকা গুদাম এমটি করা এবং লবণ জাত প্রক্রিয়াটা সম্পন্ন করা, এবং তারা সব কিছু করেছে, করার পর এখন ধরেন 2000 মাল কেউ করতো হয়তো বা বেশি কিনে ফেলেছে, কেউ হয়তো বা কম কিনেছে, কিন্তু লবণের ক্রাইসিস ছিল রাত্রে, অনেক রাত্রে ক্রাইসিস ছিল। সেটা আমার জানা মতে অ্যাটলিস্ট 1300 টাকা প্রতি বস্তা বিক্রি কিনি হয়েছে। এটা একটা আমাদের মার্কেট এরিয়ায় 2-4 জন ব্যবসায়ী আছে, এরা না এর বাইরেও আছে, সরিঘাট একটা বিরাট এরিয়া, ওখান থেকে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে, যেটা প্রয়োজন। চামড়ার জীবন লবণ, বিকজ তোমার লবণ লাগবে, এখন তুমি এখন কোথায় যাবে, এখন এই জিনিসটাও তো করা উচিত হয়নি, এই কৃত্রিম সংকট। কিন্তু এই সংকট তো প্রতি বছরই হয়, কেন হয়?
প্রতি বছর হয়, এটা ডিমান্ড রিকোয়ারমেন্ট যা থাকে তার আমরা তো জানি এবছর চামড়া সংগ্রহ টার্গেট আপনি বলছিলেন গরুর চামড়ার ক্ষেত্রে 45 থেকে 50 লক্ষ, খাসির চামড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে 25 থেকে 30 লক্ষ, এই টার্গেট তো আমরা জানি জনাব রহমান। জি, আসলে অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে এরকম যে মানে যেহেতু এবার আপনি মানে ওনারাও ভালোভাবে জানেন যে এবার ট্যানারির মালিকরা সরাসরি চামড়া পারচেজ খুব কম করছে, মানে করে নেই এটা বলবো না, বাট অন্যান্য বছর যেরকম সবাই খুব ইনভলভমেন্ট থাকে ঈদের দিনই পারচেজ করার, কিন্তু এবার সেটা ওনারা কম করছে। যে নিউজটা এখন তো খুব মোবাইলের যুগ বা যে কোনো কারণেই সবার কাছে নিউজটা চলে গেছে, যার কারণে পোস্তায় একটু অতিরিক্ত চাপ হয়েছে আর কি চামড়ার, এবং ওনারা পরের দিন পর্যন্ত চামড়া, আগের দিনের চামড়া পরের দিন পর্যন্ত কিনতে বাধ্য হয়েছে। তো যেই কারণেই পোস্তা ওই নির্দিষ্ট এরিয়াতে লবণের একটু ক্রাইসিস দেখা দিচ্ছে, সারা বাংলাদেশে খুব একটা ক্রাইসিস হয়নি বলে আমার আশাবাদ। জনাব রহমান ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, সময় হলো একটা বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করছি ঈদে চামড়া বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সমতা লেদারের পরিচালক জনাব মিজানুর রহমান এবং বাংলাদেশ স্কিন অ্যান্ড হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব টিপু সুলতান। জনাব টিপু সুলতান এবং জনাব রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব টিপু সুলতান, আপনাকে জানতে চাচ্ছি যে এই সময় যেটা হয় যে প্রতি বছর ঈদের সময়, কোরবানি চামড়া সংগ্রহের সময় ব্যাংক লোন দেওয়া হয়, এবং সাধারণত ব্যাংক লোনটা দেওয়া হয় যারা ট্যানার্স, তারা যারা ট্যানারের মালিক তাদেরকে দেওয়া হয়, ঠিক যারা একদম তৃণমূলে যারা চামড়া কেনেন তাদেরকে দেওয়া হয় না। এটা কি, এতে কি আপনাদের কি মনে হয়, দিলে সুবিধা না না দিলেও চলছে ব্যবসা? ব্যবসা তো হচ্ছেই, এবছর কি অবস্থা? দেখেন, এই প্রশ্নটার উত্তর আপনার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের যে ব্যাংকগুলো আছে তাদের কাছে আমার প্রশ্ন, তাদের দেয় ফাইন্যান্স করে ব্যাংক, আর র হেডদের ফাইন্যান্স করে না। কেন করে না এবং কেন করে, দুইটার বিষয় আমি জানতে চাই এবং বলতে চাই। তাদের দিচ্ছে ভালো কথা, এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্টের জন্য দিচ্ছে, এলসির অনেক ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এটা মাল শিপমেন্টের ব্যাপার আছে, ব্যাংকের সাথে একদম টোটালি জড়িত। তো এখন এই সম্পদকে সরবরাহ যদি আমরাই করে থাকি, তথাকথিত বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন 100 বছরের পুরাতন মার্কেট, এই মার্কেট যদি আপনার বহু যুগ যুগ ধরে এটাকে সরবরাহ করে থাকে, সরবরাহ না থাকলে আপনি এটাকে কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে মেশিনে দিবেন, কিভাবে ক্রাশ করবেন, ব্লু করবেন, ফিনিশ করবেন? সরবরাহ তো উদ্যোক্তা তো আমরা মেইন যদি উদ্যোক্তা আমরাই থেকে থাকি, তাহলে ব্যাংক কেন আমাদের ফাইন্যান্স করে না? তা আপনাদের ব্যাংকের একটা যুক্তি থাকে যে সাধারণত যে ধরনের মৌসুমী ব্যবসায়ীর কাছে সংগ্রহ করা হয়, যারা চামড়া সংগ্রহ করেন তাদেরকে আসলে পরবর্তী খুঁজে পাওয়া যাবে কি যাবে না তার নিশ্চয়তা থাকে না। তো ব্যাংকের লোন রিকভারির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি থাকে, এটা একটা বড় কারণ দেখেন। এখন মৌসুমী ব্যবসায়ী আর আমরা দেয়ার ইজ সামথিং ডিফারেন্স বিটুইন মৌসুমী ব্যবসায়ী অ্যান্ড স্টেবল বিজনেসম্যান, দুই জিনিস, পার্থক্য অবশ্যই আছে। এখন আমরা 300 জন এনলিস্টেড বিজনেসম্যান এখানে পোস্তা চামড়াতে, এনলিস্টেড বিজনেসম্যানদের টাকা নিয়ে খুঁজে পাবে না আর হারায় যাবে, এটার সম্ভাবনা তো নাই। একটা বিজনেসম্যানকে টাকা দিতে হলে তার বায়োডাটা এবং এক্সামিন করেই দেয় ব্যাংক, এক্সামিন যেহেতু করেই দেয়, প্রপার এক্সামিন করেই ব্যাংক দিক না টাকা দিক, কিন্তু দেয় না কেন, না দেওয়ার কারণটা কি, এটা আমি জানতে চাই। এবং আপনাদের মাধ্যমে সেভারাল টাইম আমি বলেছি, বলার পরে এটা ইমপ্লিমেন্ট নাই কোনো। আমি এবার কি ব্যাংক লোন পেয়েছেন? না, তাহলে ব্যবসা হলো, আপনাদের ব্যবসা তো বন্ধ ছিল না, যার যতটুকু আছে ক্যাপাসিটি করেছে। হয়তোবা ব্যাংক 100 কোটি টাকা যদি পোস্তা মার্কেটে দিত, তাইলে এই আমদানির জন্য যা যা প্রক্রিয়া করার তারা করতো, এবং পলিসি মেকিং করতো, টেকনিক অ্যাপ্লাই করতো, হাউ টু কালেক্ট দ্য লেদার, চামড়া কিভাবে আরো সরবরাহ করা যায়। দেখা যায় যে এই চামড়া সরবরাহ করতে পারতেছে না, বর্ডার এরিয়ার আশেপাশে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলে চামড়াগুলো রয়ে গেছে, এইগুলি বর্ডারের সাইডে চামড়াগুলো পাচার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা ওই টাকাগুলো থাকলে এটা সরবরাহের জন্য তাগিদ দিতাম, তাদের পলিসি দিতাম, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আনো, ঢাকাতে আনো। ঢাকাতে আনা মানে তাদের কাছে যাবে। ট্যানারি তো ঢাকাতেই, চিটাগাঙে 2টা ট্যানারি, যশোরে একটা, আর সম্পূর্ণ ট্যানারি ঢাকাতে। তাহলে ঢাকামুখী করতে হলে তো এই পলিসি আর টাকার বিকল্প কোনোটাই নাই। এমনকি তথ্য আছে যে প্রতি বছর গড়ে কতখানি চামড়া পাচার হয়ে যায়? দেখেন, আমরা এই বিজিবির লোকজনদের সাথে এবং কোস্টগার্ডের সাথে বসে আলাপ করেছি। লাস্ট ইয়ার পর্যন্ত অ্যাকর্ডিং টু মাই নলেজ যে তারা কঠিন থেকে কঠোর হস্তে দমন করেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনায় বিচ্ছিন্নভাবে যায়, এইবারও আমরা আশা করছি। তবে মনে রাখবে, র হাইটটা কিন্তু পারচেজ হয় না, এটা রিয়ার কেস, খুবই রিয়ার। বাট লবণযুক্ত চামড়া এখন পারচেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। মিজান ভাই যে কথাটা বলেছে, 30 ডেজ নজরদারি না 60 ডেজ বাড়িয়ে দিক, এটা বাড়িয়ে দিলে পাচার হতেই পারে। হ্যাঁ, পাচার হতেই পারে। সেই ক্ষেত্রে আর প্রাইসটা কম, বিকজ অফ প্রাইস কম, এটা পাচার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের বিজেপিরা যথেষ্ট সচেতন, এবং তারা
কঠিন থেকে কঠোর হস্তে দমন করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ জনাব টিপু সুলতান। জনাব মিজানুর রহমান, আমি একটু অন্য বিষয়ে আপনার সাথে দৃষ্টি করতে চাচ্ছি, সেটা হচ্ছে চামড়ার ভ্যালুয়েশন আসলে আমাদের হচ্ছে না, যদি মূল র ম্যাটেরিয়াল আমাদের এখানকারই তৈরি, কিন্তু আমরা মূলত ক্রাস্ট লেদার বাইরে এক্সপোর্ট করছি, রপ্তানি করছি, এটা আসলে আর সত্যিকার অর্থে মূল্য আসে না। ফিনিশ লেদার করার মতো অবস্থা আমাদের কেন নাই, কি সংকট? জি ধন্যবাদ। আসলে মানে আমরা 1990 সালে আমাদের এখান থেকে 90 সালের আগ পর্যন্ত আমাদের এখান থেকে ওয়েট ব্লু চামড়াটা এক্সপোর্ট হতো, এটা হলো ক্রাস্টের আগের স্টেজটা। তো 90 সালে ওয়েট ব্লুটা রপ্তানি বন্ধ হওয়ার পরে এখন আমরা ক্রাস্ট রপ্তানি করতেছি। তো ইন দ্য মিন টাইম আমরা অবশ্য ফিনিশও রপ্তানি করতেছি, বাট এটার পরিমাণটা এখনো কম। সেটার একটা কারণ হলো যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা আমরা তৈরি করতে মানে পারতেছি না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা এখনো তৈরি করতে পারতেছি না, যার কারণে আমাদের মানে এখানে চাহিদাটা তারা বায়াররা কম নিতেছে আমাদের থেকে ফিনিশ লেদারটা। তো আমরা এখন চেষ্টা করতেছি, বাট এই রিসেন্টলি আমাদের এখানে অনেক লেদার টেকনোলজিস্ট, ভালো ভালো লেদার টেকনোলজিস্ট আপনি কি আমাকে বলবেন ক্রাস্ট লেদার এবং ফিনিশ লেদারের দামের কতখানি পার্থক্য এক্সপোর্ট মার্কেটে? এক্সপোর্ট মার্কেটে ডলারের হিসাবে আমরা যদি বলি তো সেটা প্রায় 40 থেকে 50 সেন্টের মতো ডিফারেন্স হয়ে যায়, মানে ক্রাস্টের থেকে ফিনিশের। আর ক্ষেত্র বিশেষে এটা একটুও বাড়ে পার স্কয়ার ফিটে এরকম ডিফারেন্সটা হয়। ক্রাস্টটা আমরা সর্বোচ্চ ধরেন $2.20 বা $2.30 বিক্রি করতে পারি, বাট ফিনিশ করলে এটা $3 বেচাও সম্ভব। আবার আমরা যে চামড়া সংগ্রহ করছি প্রতি বছর বাংলাদেশে, তার কতখানি ক্রাস্ট লেদার এবং কতখানি ফিনিশ লেদার আমরা করতে পারছি? আমরা বর্তমানে যেটা হইতেছে আমাদের প্রায় 70%-এর মতো আমরা অলমোস্ট ক্রাস্ট লেদার করি, আর 30%-এর মতো আমরা এখনো ফিনিশ লেদার করতেছি। বাট এটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখনো আমরা যেহেতু করতে পারতেছি না। আপনি জানেন আমাদের চামড়াটা মূলত ইউরোপে যায় এবং আমাদের চামড়াটা চায়নাতে যায়, তো ওখান থেকে প্লাস কোরিয়াতে যায়, ওখান থেকে এই চামড়াটা ফিনিশে আবার রি-এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, আমাদের চামড়ার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো, গ্রেইন স্ট্রাকচার অনেক ভালো। ঠিকই আছে, কিন্তু ওই বাকি 30% আমরা কেন পারছি না? আমাদের টেকনোলজিক্যাল সমস্যা, টেকনোলজিক্যাল একটু সমস্যা আছে, এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেটা কেন করতে পারছেন না আপনারা? ইনভেস্টমেন্ট ব্যাংক তো টাকা নিয়ে বসে আছে। আমাদের লেদার সেক্টরের প্রতি একটা অনীহা ব্যাংকের সবসময় আছে, এখনো আছে। আপনি জানেন যে আমরা হেমায়তপুরে যাওয়ার জন্য যে মানে উদ্যোগটা গ্রহণ করছি, আমাদেরকে কিন্তু এখনো ব্যাংক কোনো ফাইন্যান্স এখানে করেনি। আমাদের ব্যক্তি উদ্যোগে আমরা এখনো এখানে ট্যানারিতে যে টাকা পয়সা মানে খরচ করতেছি সেটা আমাদের নিয়ে ব্যক্তি উদ্যোগে করতেছি। অলরেডি আমরা বহুবার এই কথাটা বলা হয়েছে, বহু ফোরামে বলছি যে আমাদেরকে দীর্ঘমেয়াদী স্বল্প সুদের লোনের দরকার এত বড় স্ট্রাকচারটা তৈরি করার জন্য। একটা জিনিস বিবেচনা করতে হবে যে হাজারীবাগে আমরা কিন্তু এস্টাবলিশড হয়েছি 60 ইয়ার্স হিস্ট্রি, আর সেটাই আমরা 2 ইয়ার্সের মধ্যে আমাদেরকে গভর্নমেন্ট বলতেছে চলে যাওয়ার জন্য। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য বেশি ডিফিকাল্ট। ধন্যবাদ জনাব রহমান। জনাব টিপু সুলতান, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন হাজারীবাগের স্থানান্তরের কথা থেকে সাভারে স্থানান্তরের কথা বলছিলাম, তখন র হাইট বিষয়টা আসে, পোস্তায় যে কাজটা হয় এখন, সেটা স্থানান্তরের ব্যবস্থা বোধহয় এখন চিন্তা করা হচ্ছে না। তো ওইটাও তো একটা পরিবেশের জন্য খুব একটা সুখকর নয়। সেইখানে আধুনিক ব্যবস্থা কি করতে পারেন আপনারা? যে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট করা হয় চামড়ার, যে শোধন করা হয়, সেটা কি করতে পারে, আধুনিকভাবে কি করতে পারেন সেটা? দেখেন, আমি অনেকবার আপনাদের মাধ্যমে অবগতি করেছি, সেটা হলো BFLLFEA, বাংলাদেশ ফিনিশ লেদার এবং লেদার গুডস, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, 3টা অ্যাসোসিয়েশনের সমন্বয় করে কিন্তু সারা বাংলাদেশের এই চামড়াটা বিজনেস হচ্ছে। এখন বিজনেস যেহেতু হচ্ছে, আমরা উই আর পার্ট অফ বোথ, আমরা একজন আরেকজনের অংশ যদি থেকেই থাকি। BFLLEA যাবে, BTA যাবে, BHSM যাবে না কেন ভাই? কেন যাবে না? হয়তো এখন এই প্রাথমিক অবস্থা মানে এখন সম্ভব এই নয়। যে পরিবেশ বান্ধব এরিয়াটা, আপনার কন্ট্রাক্ট বায়ার আসতেছে না বিকজ অফ পরিবেশ, এনভায়রনমেন্ট খারাপ। একদম পরিষ্কার কথা, এনভায়রনমেন্ট ভালোর জন্য গভর্নমেন্ট তাগিদ দিয়েছে বারবার, এবং গভর্নমেন্ট সেভারাল টাইম বলতেছে যে ট্যানারি মালিকদেরকে তোমরা শিফটিং হও, এবং তারা ব্যাংকিং জটিলতা, ইকুইপমেন্ট, মেশিনারির জিনিস, ট্যানারি শিফটিং, বিল্ডিং এর অনেক রকমের মেন পাওয়ার, অনেক রকমের ব্যাপার। তো এগুলি এটা হাউ মেনি ডেজ, হাউ লং? জনাব টিপু সুলতান, আমাদের সময় শেষ হচ্ছে, আমরা শেষ করতে হচ্ছে। আমরা আশা করব যে যখন ট্যানারি যখন স্থানিত হবে, একই সাথে যাতে র হাইট যে ট্রিটমেন্ট শোধন, সেইটা ব্যবস্থাটাও আধুনিকায়ন করা হবে। আমরা তো আধুনিকায়ন করতে হবে, এবং আমরা তাদের সাথে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে জনাব টিপু সুলতান আপনাকে ধন্যবাদ, জনাব মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।